সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর গত 8টা লেকচার শিখেছি। 8টা লেকচারে আমি বিভিন্ন অঙ্ক, বিভিন্ন শ্রেণীর অঙ্ক তোমাদের দেখিয়েছি, বিভিন্ন নিয়মের অঙ্ক দেখিয়েছি। আজকে আমরা লেকচার নাম্বার 9 শিখব। এটা তোমাদের জানো যে রাজু উত্তরা মডেল কলেজের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যে বই আমরা পড়াই, এ.কে.এম. সুলাইমান আলী ও অন্যান্য, ওই বইয়ের পেজ নাম্বার সৃজনশীল প্রশ্ন 61, পৃষ্ঠা নাম্বার 611, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 5, আর্থিক বিবরণী। 61 কয়ে বলা হয়েছে নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এখানে প্রত্যক্ষ ব্যয় বলতে বিক্রিত পণ্যের ব্যয়কে বোঝায়। আমরা যেভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, সেখানে প্রথমে নির্ণয় করি নিট ক্রয়ের সাথে আমরা যাবতীয় প্রত্যক্ষ খরচ যোগ করি, সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিই। বাদ দেওয়ার পরে যেটা হয় সেটা আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয়। আর এই প্রত্যক্ষ ব্যয়ও বিক্রিত পণ্যের ব্যয় এবং প্রত্যক্ষ ব্যয় একই রকম। তো চলো আমরা এখন প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করি। প্রথমে নিট ক্রয় বের করব, তারপর প্রত্যক্ষ ব্যয়। প্রথমে আমাদের এখানে আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যেটা 50,400 টাকা। 50,400 টাকা প্রারম্ভিক মজুত পণ্য, 50,400 টাকা। এরপরে ক্রয় আমাদের দেওয়া আছে 3 লাখ টাকা অঙ্কে। আমরা প্রারম্ভিক মজুত পণ্য এটা সেকেন্ড কলামে বসাই। প্রারম্ভিক মজুত পণ্য সেকেন্ড কলামে 50,400 টাকা। এরপরে ক্রয় প্রথম কলামে 3 লাখ টাকা। রেওয়া মিলে ক্রয় ফেরত আছে, ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বাদ দিব। ক্রয় ফেরত টাকার পরিমাণ 10,000 টাকা। ক্রয় ফেরত 10,000 টাকা বাদ দিলে এখানে আসবে 2,90,000 টাকা। ক্রয় 2,90,000 টাকা। আন্তঃপরিবহন খরচ, আন্তঃপরিবহন খরচ 6,000 টাকা। রেওয়া মিলে দেওয়া আছে 6,000 টাকা। মজুরি আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা। এটা বকেয়া আছে, আমরা যোগ করব, যোগ বকেয়া। 4,000 টাকা, বকেয়া 4,000 টাকা, যোগ করলে আমাদের হবে 14,000 টাকা। মজুরি 10,000 যোগ বকেয়া 4,000, মোট 14,000 টাকা। একটা যোগ করলে আমরা পাবো 3,60,400 টাকা। 3,60,400 টাকা। এখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুত পণ্য 60,000 টাকা। এখন এটা মাইনাস করলে আমরা পাবো 3,04,000 টাকা।
3,04,000 টাকা। এটাই হলো নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয়। নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয়। নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর অঙ্ক নাম্বার 61 ক, সেই পেজ নাম্বার 611, লেকচার নাম্বার 9। এখানে আমরা নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করলাম। তো এখন প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করার সূত্র আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ যাবতীয় প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ যাবতীয় প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য সমান বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়। তো এখানে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 50,400 টাকা, ক্রয় 3 লাখ টাকা মাইনাস ক্রয় ফেরত 10,000 টাকা, তাহলে 2,90,000 টাকা। এটা নিট ক্রয় 2,90,000 টাকা। আন্তঃপরিবহন খরচ 6,000 টাকা, মজুরি 10,000 যোগ বকেয়া 4,000, মোট 14,000। তাহলে এই কটা যোগ করলে হবে 3,60,400। সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য 60,000 টাকা মাইনাস করলে এখন আমরা নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয় পাবো 3,04,000 টাকা। নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয় 3,04,000 টাকা। তো আমাদের ক অংশ এখানে শেষ। এবারে খতে আমাদের বলা হয়েছে যে বছর শেষে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমি এগুলো এখন মুছে ফেলছি। আশা করব যে তোমরা এই কটা দেখেছো, এই কয়ের অংশ যেভাবে আমি করেছি দেখে অঙ্ক করেছো সমাধান। এখন আমি ক্ষয়ের অংশ দেখাবো। এটার খতে আমাদের বলা হয়েছে যে মোট সম্পদের পরিমাণ নির্ণয়। 61 খ। এটা আমরা লিখতে পারি যে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী আংশিক। কারণ এখানে আমাদের শুধু মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মোট সম্পদ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করব, এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয়। প্রথমে আমরা বসাবো স্থায়ী সম্পদ। তাহলে এখানে আর্থিক অবস্থা বিবরণী আংশিক, এখানে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয়, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয়, সম্পত্তির পরিমাণ নির্ণয়, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয়। তো মোট সম্পত্তি লিখতে হলে প্রথমে আমরা লিখব যে স্থায়ী সম্পদ। টাকার ঘর আমরা করব 3টা, বিবরণ 3টা টাকার ঘর করব। বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর। প্রথমে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমাদের অঙ্কে দেওয়া আছে কলকবজা। প্রথমে লেখো কলকবজা। কলকবজার টাকার পরিমাণ 60,000 টাকা। 60,000 টাকা। আমাদের বলা হয়েছে যে 10% অবচয় ধরতে হবে, তাহলে বাদ পুঞ্জীভূত অবচয়। ষাট হাজারের 10%, তাহলে 6,000 টাকা। বাদ দিলে আমরা এখন পাবো 54,000 টাকা। 54,000 টাকা। এরপরে অফিস সরঞ্জাম, এটা স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ, এটা টাকার পরিমাণ 90,000।
অফিস সরঞ্জাম 90,000 বাদ পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয় 10%, তাহলে 9,000 টাকা। 90,000 থেকে 9,000 মাইনাস করলে আমরা পাবো 81,000 টাকা। এরপরে বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সেখানে আমাদের অঙ্কে দেওয়া আছে 10% বিনিয়োগ। দশ পার্সেন্ট বিনিয়োগ, এটা আমরা থার্ড কলামে বসাবো। 10% বিনিয়োগ, আমরা স্থায়ী সম্পদ এই দুটো যোগ করি, এই দুটো স্থায়ী সম্পদ যোগ করে থার্ড কলামে বসায়, এটা 1,35,000, 1,35,000 আর 10% বিনিয়োগ আমরা থার্ড কলামে বসাবো 1,00,000 টাকা। 10% বিনিয়োগ 1,00,000 টাকা। এরপরে আমরা বসাবো চলতি সম্পদ, চলতি সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে চলতি সম্পদ কি কি। আমি আগের ক্লাসে কয়েকটা ক্লাসে তোমাদের দেখিয়েছি, বা ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী করার সময় তোমরা দেখেছো যে চলতি সম্পদ কি কি। তো চলতি সম্পদের মধ্যে আমাদের যে আইটেমগুলো আসবে সেগুলো প্রথমে আমরা হাতে নগদ লিখব, তারপরে আমরা ব্যাংক জমা লিখব, তারপরে আমরা নিট প্রাপ্য হিসাব লিখব, এরপরে সমাপনী মজুদ পণ্য লিখব, অগ্রিম প্রদত্ত খরচ থাকলে সেগুলো আমরা লিখব, অনাদায়ী আয় থাকলেও সেটা আমরা লিখব। তো এখন আমরা আমাদের অঙ্কের প্রথমে দেওয়া আছে প্রাপ্য হিসাব, তাহলে আমরা লিখি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব সেকেন্ড কলামে আমরা বসাই 50,000 টাকা, রেওয়া মিলে দেওয়া আছে প্রাপ্য হিসাব 50,000 টাকা। এরপরে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ, এটা আমাদের সমন্বয়ে দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্য 60,000 টাকা, 60,000 টাকা। অগ্রিম বীমা, অগ্রিম বীমা যেটা দেওয়া আছে 1,200 টাকা। অগ্রিম বীমা আমাদের অঙ্কে বলেছে যে বিমা খরচ 4 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে, রেওয়া মিলে দেওয়া আছে বিমা খরচ 3600 টাকা, তাহলে 3600 টাকা আর 4 মাসের অগ্রিম, তাহলে আমরা জানি যে 1 বছরে 12 মাস, 12 মাসের সাথে আরও 4 মাসের অগ্রিম দেওয়া হচ্ছে, তাহলে মোট হবে 16 মাস। তো 3600 টাকাকে 16 দিয়ে ভাগ করে তাকে আমরা যদি 4 মাসে অগ্রিম প্রদান করা হচ্ছে, তাহলে এখানে বিমা খরচ 4 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের 12 মাস যদি হয় 12কে 4 দিয়ে গুণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো 12কে 4 দিয়ে বা মোট বিমা খরচকে 12 দিয়ে ভাগ করে তাহলে 4 দিয়ে গুণ করলে সেটা অগ্রিম প্রদান করা হবে। তোমরা জানো যে বিমা খরচটা যেদিন থেকে বিমা করা হয় ওই দিন থেকে কাউন্ট করা হয়, তাহলে বিমা খরচ অগ্রিম বিমার পরিমাণ হবে আমাদের 1,200 টাকা। এরপরে আছে বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের সুদ অনাদায়ী বা প্রাপ্য। রেওয়া মিলে আমাদের দেওয়া আছে 10% বিনিয়োগ 1,00,000 টাকা, তো 10% বিনিয়োগ যদি 1,00,000 টাকা হয় তার 10% 10,000 টাকা। মোট আমাদের 1,21,200, 1,21,200 এটা মোট চলতি সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের স্থায়ী সম্পদের মধ্যে ছিল কলকবজা 54,000 টাকা, অফিস সরঞ্জাম 81,000 টাকা, মোট স্থায়ী সম্পদ 1,35,000 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ 1,00,000 টাকা, চলতি সম্পদ যেটা প্রাপ্য হিসাব 50,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 60,000 টাকা, অগ্রিম বীমা 1,200 টাকা,
আমাদের অঙ্কে রেওয়া মিলে দেখো অগ্রিম বিমা দেওয়া আছে, বিমা খরচ দেওয়া আছে 3600 টাকা। এখন বলেছে যে 4 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে। আমরা সাধারণত যে তারিখে বিমা করা হয় ওই তারিখ থেকে কাউন্ট করি, তাহলে 3600-কে 12 দিয়ে ভাগ করলে 300 টাকা তার 4 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, এই জন্য 300 × 4 সেক্ষেত্রে 1200 টাকা। বিনিয়োগের সুদ 1 লাখ টাকা বিনিয়োগ, তার 10% 10,000 টাকা, মোট 34 নম্বর 1,21,200। এই কটা যোগ করলে আমাদের হবে 3,56,200, 3,56,200। এটা হবে মোট সম্পদ। মোট সম্পদ 3,56,200। তাহলে ক্ষয়ের মাধ্যমে আমরা আর্থিক অবস্থা বিবরণী আংশিক করেছি, আংশিক মোট সম্পত্তির পরিমাণ আমরা নির্ণয় করেছি। এরপরে আমরা গ অংশ দেখব। গ অংশে আমাদের বলা হয়েছে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, যেখানে অঙ্কে তোমাদের মোট লাভ দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, সেখান থেকে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। তাহলে গ অংশের আমরা আবার ছক করি। এখানে এই অংশটুকু আমি মুছে ফেলছি, তোমাদের আশা করি যে উঠানো হয়েছে খ অংশ। এখন আমরা গ করব। গতে আমাদের করতে বলা হয়েছে যে বিশদ আয় বিবরণী আংশিক। বিশদ আয় বিবরণী আংশিক কেন বলবো? কারণ এখানে মোট লাভ দেওয়া আছে, মোট লাভ থেকে আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে গ 61 গ এখানে লেখো যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী আংশিক। বিশদ আয় বিবরণী আংশিক। প্রথমে মোট মুনাফা, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে গ অংশে, তাহলে লেখো মোট মুনাফা। মোট মুনাফা এখানে আমাদের দেওয়া আছে 73,600 টাকা। তো মোট মুনাফা আমাদের অঙ্কে দেওয়া আছে 73,600 টাকা। তো এখানে লেখো মোট মুনাফা, থার্ড কলামে 73,600 টাকা। তার সাথে সেখান থেকে আমরা বাদ দিব, বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। তোমরা জানো যে পরিচালন ব্যয় মানে পরিচালন ব্যয় অফিস সংক্রান্ত খরচ, বিক্রয় সংক্রান্ত খরচ, এগুলাকে বলা হবে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে আছে বেতন খরচ। বেতন খরচ সেকেন্ড কলামে 20,000 টাকা। বেতন 20,000 টাকা রেওয়ামিলি দেওয়া আছে। এরপরে ভাড়া খরচ, ভাড়া খরচ রেওয়ামিলি দেওয়া আছে 20,000 টাকা। এরপরে সমন্বয়ে বলা হয়েছে যে না, অঙ্কে বলা হয়েছে যে ভাড়া 10 মাসের 20,000 টাকা। আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে এখানে 10 মাসের দেওয়া আছে, তা 20,000-কে 10 দিয়ে ভাগ করলে 2,000 টাকা 1 মাসের জন্য হয়, আর এখানে 2 মাসের বকেয়া আছে, তাহলে 4,000 টাকা যোগ বকেয়া। যোগ বকেয়া 4,000 টাকা। তাহলে 20,000 যোগ 4,000 মোট 24,000 টাকা। এরপরে আছে বহি পরিবহন খরচ। বহি পরিবহন, বহি পরিবহন 4,000 টাকা। 4,000 টাকা। বিমা খরচ, বিমা খরচ
3,600 টাকা বাদ অগ্রিম 1,200 টাকা। 3,600 থেকে 1,200 মাইনাস করলে হবে 2,400 টাকা। 2,400 টাকা অবচয়, কলকবজার অবচয় কলকবজার অবচয় 6,000 টাকা। অফিস সরঞ্জামের অবচয় অফিস সরঞ্জামের অবচয় 9,000 টাকা। এখানে আমাদের মোট পরিচালন ব্যয় আছে বেতন খরচ 20,000 টাকা, ভাড়া খরচ 20,000 টাকা, বকেয়া আছে 4,000 টাকা, মোট 24,000 টাকা, বই পরিবহন খরচ 4,000 টাকা, বিমা খরচ 3,600, অগ্রিম 1,200, 3,600 মাইনাস 1,200 2,400 টাকা, কলকবজার অবচয় 6,000 টাকা, অফিস সরঞ্জামের অবচয় 9,000 টাকা। তাহলে মোট পরিচালন ব্যয় আমাদের হবে 65,400 টাকা। মোট পরিচালন ব্যয় 65,400। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো 8,200। 8,200 যেটা হলো পরিচালন মুনাফা। 8,200 পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা 8,200। এই পরিচালন মুনাফা 8,200, তার সাথে আমাদের একটা অপরিচালন আয় আছে। অপরিচালন আয় নিট মুনাফা, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় আমরা যোগ করব, তাতে অপরিচালন ব্যয় বাদ দিব। কিন্তু যেহেতু এখানে আমাদের অপরিচালন ব্যয় নাই, শুধু একটা আইটেম আছে যোগ অপরিচালন আয়। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ 10,000 টাকা। তাহলে 8,200 যোগ 10,000 মোট 18,200 টাকা। এটা হলো নিট মুনাফা। নিট মুনাফা 8,200। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে মোট মুনাফা দেওয়া আছে 73,600, যেটা অঙ্কে দেওয়া আছে। তার থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয়ের মধ্যে বেতন খরচ 20,000 টাকা, ভাড়া খরচ 20,000, 10 মাসে দেওয়া ছিল। 10 মাসে যদি 20,000 হয় তাহলে 2 মাস বকেয়া, 2 মাসে বকেয়া হবে 20,000কে 10 দিয়ে ভাগ করলে তাহলে এক মাসের হয় 2,000 টাকা, 2 মাসের হবে 4,000 টাকা। 20,000 যোগ 4,000 মোট 24,000 টাকা। বই পরিবহন খরচ 4,000 টাকা, যেটা রেয়া মিলে দেওয়া আছে। বিমা খরচ 3,600 টাকা বাদ অগ্রিম 1,200 টাকা। এখানে বলা আছে 4 মাসের অগ্রিম দেওয়া হয়েছে, তো 3600কে 12 দিয়ে ভাগ করলে তাকে 4 দিয়ে গুণ করলে হবে 1,200 টাকা। তাহলে 3,600 মাইনাস 1,200 2,400 টাকা। কলকবজার অবচয় 6,000 টাকা, অফিস সরঞ্জামের অবচয় 9,000 টাকা। মোট পরিচালন ব্যয় 65,400 টাকা। 73,600 থেকে 65,400 বাদ দিলে 8,200, যেটা হবে পরিচালন মুনাফা। 8,200 পরিচালন মুনাফা। তার সাথে অপরিচালনায় যোগ করব আমরা। অপরিচালনায় বিনিয়োগের সুদ আমাদের অঙ্কের রেয়া মিলে দেওয়া আছে 10% বিনিয়োগ 10,000 টাকা, 1,00,000 টাকা তার 10%, তাহলে 10,000 টাকা। 8,200 যোগ 10,000 তাহলে 18,200। মোট আমাদের নিট মুনাফা হবে 18,200 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেকচার নাম্বার 9 এখানেই শেষ করছি। আশা করব যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এটা আবার প্র্যাকটিস করো। ইউটিউবে তোমরা দেখে বারবার প্র্যাকটিস করবে এবং ভালোভাবে আয়ত্তে আনবে। তো আজকে লেকচার নাম্বার 9 এখানেই শেষ করছি।
আগামী ক্লাসে লেকচার নাম্বার 10 আমি করাবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, আজকে এখানেই, খোদা হাফেজ।